অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের বিধিমালা বিষয়ে ডক্টর ইউনূস সরকার কি জামাত শিবিরকে ইঙ্গিত করে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে? কি ঘটতে যাচ্ছে দর্শক? আপনারা জানেন একটা অধ্যাদেশ নিয়ে তোলপাড়। সে অধ্যাদেশের নানান বিষয়ে জরুরি অবস্থা, সরকারের মেয়াদ, সরকারের সব কার্যক্রম বৈধ, চ্যালেঞ্জ করা যাবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা নির্মোহ পর্যালোচনা করেছি। আওয়ামী লীগের লোকজন ইনডেমটি বলছেন, বিএনপির লোকজন 20 বছর ক্ষমতায় থাকার লাইসেন্স বলছেন, আমরা তার জবাব দিয়েছি। কিন্তু সেই অধ্যাদেশের আর একটা বিষয় হচ্ছে উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়। সে উপদেষ্টা নিয়োগের কিছু কিছু বিধান, কিছু কিছু কথা, যুদ্ধাপরাধী, রাজাকার এই সংক্রান্ত বলা হয়েছে, এরা উপদেষ্টা হতে পারবে না। তো এটা জামাত শিবিরকে ইঙ্গিত করা হয়েছে কিনা? আওয়ামী লীগের যে বয়ান, যে ন্যারেটিভ, যাদেরকে তারা যুদ্ধাপরাধী, রাজাকার বানিয়েছে, সেটাই সরকার গ্রহণ করলো কিনা, যারা উপদেষ্টা হতে পারবে কিনা, এই আলোচনাটা ডেফিনেটলি জামাত শিবিরকে সন্দেহের মধ্যে ফেলতে পারে এবং জাতিকে এই বিষয় জানতে হবে। আরো নানান বিষয়, কারা উপদেষ্টা হতে পারবেন কি পারবেন আমাদের ক্লারিফাই করতে হবে। এটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবেন না যারা, কারা পারবেন না? আপনি সরল অর্থে পড়লে বুঝবেন যে জামাত শিবিরের লোকজন উপদেষ্টা হতে পারবে না, বা জামাত শিবির পন্থী লোকজন। আসলে কি তাই? আমরা একটু দেখি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ, সরকার অধ্যাদেশ 2024, এই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024, এটাকে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সংবিধান। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসেনি, খসড়া নীতিমতো অনুমোদন হয়েছে, যে কোনো সময় গেজেট হবে, এটা আমরা নিশ্চিত। অতএব এটাই হচ্ছে অস্থায়ী সংবিধান আমাদের। আমরা সেকেন্ড রিপাবলিক বলি না, সেকেন্ড রিপাবলিক ঘোষণার একটা স্তর এটা, এরপরে সেকেন্ড রিপাবলিক ঘোষণা হবে ইনশাল্লাহ। এর খসড়া অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কতদিনের মধ্যে অধ্যাদেশটা জারি হতে পারে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অধ্যাদেশ জারি হবে, কারণ এই সরকার দেশ চালাতে হলে তাদের একটা নৈতিক ভিত্তি তৈরি করা দরকার, অ্যাটলিস্ট একটা অধ্যাদেশের মাধ্যমে হলেও। কারণ সংবিধান অনুযায়ী এই সরকার মোটেও বৈধ নয়। সরকার অনেক কার্যক্রম এমন, হাসিনার সংবিধান অনুযায়ী সরকারের অনেকের ফাঁসি হতে পারে। অতএব সেই সংবিধান অনুযায়ী তো এই সরকার চলতে পারে না, অধ্যাদেশ দরকার, বৈধতা বা ভিত্তি দরকার। প্রয়োজনীয় সবকিছু মাথায় রেখে এই খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যতটুকু জানি খুব শীঘ্রই সেটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে, গণমাধ্যমকে বলছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। এটা একটা সুখবর, আমি আগেই বলেছি। সরকার পক্ষ থেকে অধ্যাদেশ নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও অনেকেই তথ্য এসেছেন এবং কেউ কেউ এটাকে সরকারের আইনি বৈধতা বলছে। আমি তো এই সরকারের অস্থায়ী সংবিধান বলছি এটাকে। সেখানে উপদেষ্টা নিয়ে যে কথা বলা হয়েছে এটা একটু দেখেন। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স 25 বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। এটাকে আমি যৌক্তিক মনে করি। শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা হয়েছেন তাদের বয়স 25-এর ঊর্ধ্বে, 30-এর নিচে। আর 25-এর নিচে হতে হবে এটা হওয়া জরুরি নয়। 25 বছর বয়স সীমা, এটার সাথে আমাদের দ্বিমত নেই, হতে পারে, এটা পুরনো নিয়মের মধ্যেই পড়ে। কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি শপথ নিতে পারবেন না। এখন রাষ্ট্রপতির উপদেষ্টা তো অন্যান্য সব উপদেষ্টা, সেই রাষ্ট্রপতিরই নাকি বিদেশি নাগরিকত্ব আছে, তাকে লাথি দিয়ে আগে সরান। এই খসড়া অনুমোদনের পর, এই খসড়া গেজেট আকারে আসার পর রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টা আরো যৌক্তিক আকারে সামনে আসে। আর রাষ্ট্রপতি তো আগেই শপথভঙ্গ করেছেন। একইভাবে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষণা হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন, তাহলেও তিনি উপদেষ্টা পদে বসতে পারবেন না। সামান্য মামলা বা এফআইআর হলে সমস্যা নেই, যেটা একজন উপদেষ্টা শেখ বশিরের ক্ষেত্রে আছে। আর এটা পুরনো নীতি, এটা নতুন কিছু না। আর নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর 5 বছর পার না হলে প্রধান উপদেষ্টা পদে বসে যেতে পারবেন না, সেটা আগের বিষয়। এখানে আরেকটা বিষয় দেখেন, প্রধান উপদেষ্টার বয়স 84+। অতএব তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। তিনি মারা গেলে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে থেকে যে কেউ একজন প্রধান উপদেষ্টা হবেন বা নতুন একজন হবেন, এই বিষয়টা কিন্তু এই খসড়ায় বলা হয়েছে। এর মানে এই সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা প্রধান উপদেষ্টা মারা গেলেও চলবে, আর যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে, এই বিধান থাকাটা অনিবার্য। এরপরের যে বিষয়টা দেখেন, যে অনেক গণমাধ্যম এভাবে শিরোনাম করছে, রাজাকার বা যুদ্ধাপরাধের দায় দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তী সরকারে থাকতে পারবে না। এখন রাজাকার বা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ না থাকতে পারলেও সেই দলের বা তার লোকজন, তার সমর্থকরাও থাকাটাও কিন্তু নীতিগতভাবে একটু কেমন যেন হয় না? এ অর্থে বোঝা যায় যে জামাত শিবিরের লোকজন
এই উপদেষ্টা পদে কেউ আসতে পারবে না বা জামাত শিবির পন্থী লোকজন, এর অর্থ দ্বারা এটা কিন্তু না। দেখেন, হাসিনা যে ট্রাইব্যুনাল গঠন করেছিল 2010 সালে, এবং সেই ট্রাইব্যুনালে যাদেরকে যুদ্ধাপরাধী বানিয়েছে, যাদেরকে রাজাকার বানিয়েছে, অথবা এই হাসিনার সরকার যে রাজাকারের তালিকা করেছিল, ওইগুলোর কোনো বৈধতা, কোনো ভিত্তি এই সরকারের কাছে নেই। ওগুলোর ভিত্তিতে কিন্তু বলা হয়নি, এটা বলা হয়েছে সেই 72 সালের যে স্পেশাল ট্রাইব্যুনাল হয়েছিল কোলাবরেটরস অ্যাক্ট অনুযায়ী, সেই আইন অনুযায়ী যারা রাজাকার যুদ্ধ, এখন ওদের তার কেউ জীবিতও নেই, এটা বলার কোনো প্রয়োজনই ছিল না আমি মনে করি। অতএব 2010 সালের পর যে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, জামাত শিবিরকে যুদ্ধাপরাধী রাজাকার বানানো হয়েছে, সেটাকে এই সরকার গ্রহণ করেনি অধ্যাদেশে, সেটার কোনো বৈধতা নেই। 72 সালের কোলাবরেটরস অ্যাক্টের অধীনে যে স্পেশাল ট্রাইব্যুনাল, সেটা জামাতও গ্রহণ করে, জামাতের সেটা নিয়ে কোনো আপত্তি নেই, বরং সেটাকে জামাত দলিল হিসাবে গ্রহণ করে। এই জন্য জামাত যে 10 সালের পর যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে তাদের নেতাদের বাঁচানোর জন্য যেসব যুক্তি দিয়েছে, তার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ ছিল যে 72 সালে তারা কেউ দোষী সাব্যস্ত হয়নি, তাদের বিরুদ্ধে মামলা ছিল না, রাজাকারের তালিকা ছিল না, অতএব এখন কেন তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে? আর 72-এর হিসাবে ধরলে অনেক আওয়ামী লীগ বিএনপির লোকও ছিল, আর এখন তাদের কেউই উপদেষ্টা হওয়ার যোগ্য বা বয়স বা কিছুই নেই। অতএব এই জিনিসটা আনার কোনো যৌক্তিকতা বা এই ক্লজটা উল্লেখ না করলেই ভালো হতো। উল্লেখ যেহেতু করা হয়েছে, আমি বলবো যে এখানে জামাত শিবিরকে ইঙ্গিত করে কিছু বলা হয়নি। জামাত শিবির পন্থী যে কেউ, মাওলানা নিজামী, মুজাহিদ, গোলাম আজমের ছেলেরা উপদেষ্টা হতে পারবে, এতে নীতিগত বা আইনগত বা এই প্রজ্ঞাপনের কারণে কেউ কোনো বাধার সম্মুখীন হবেন না। পাশাপাশি উপদেষ্টা পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে। তো এখানে নাহিদ রাজনীতিতে আসবেন, আসিফও আসবেন, আমরা জানি, মাহফুজ আব্দুল্লাহ আসবেন, তারা আগামী নির্বাচন করবেন না, কিন্তু চতুর্দশ সংসদ নির্বাচন বা সেই নির্বাচনে তারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই। অতএব এই প্রজ্ঞাপন ওভারঅল চমৎকার।